আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি ডিসকাস করব উইটিক রিঅ্যাকশনের ব্যাপারে। এই যে উইটিক রিঅ্যাকশন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন আছে, ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। দেখো, উইটিক রিঅ্যাকশন যেমন তোমার নিট জেই স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট আছে, সেমনি ইম্পর্টেন্ট কিন্তু যারা তোমরা বিএসসি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট আছো, সিএসআইআর নেট গেটের স্টুডেন্টদের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন আছে। তাই জন্য একটাই আমার রিকোয়েস্ট হবে, খালি ভিডিওটা দেখো না, তার সাথে একটা ভালো নোটস তৈরি করো। যা যা বলবো যেন খাতায় নোট ডাউন করো, তাহলে কিন্তু তোমার যখন রিভাইজ করবে তখন কিন্তু তুমি ভালোভাবে ওই নোটসটা পড়ে রিভাইজটা করতে পারবে। বুঝতে পারছো? এবার চলো ক্লাসটা চালু করা যাক। প্রথমেই স্যার আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করব, উইটিক রিঅ্যাকশন কোন সায়েন্টিস্ট করেছিল। দেখো, নামের মধ্যেই সায়েন্টিস্টের নাম আছে, এই রিঅ্যাকশনের নামের মধ্যেই সায়েন্টিস্টের নাম আছে। উইটিক পুরো নাম কি? পুরো নাম হচ্ছে জর্জ উইটিক। জর্জ উইটিক 1950 সালে এই রিঅ্যাকশনটাকে উনি ফার্স্ট রিপোর্ট করেছিলেন। উনি কি করেছিলেন স্যার? উনি না একটা মারাত্মক কাজ করে দিয়েছিল। মারাত্মক কাজ? হ্যাঁ, উনি কার্বনিল কম্পাউন্ড থেকে অ্যালকিন তৈরি করে দিয়েছিল। বাবু বুঝতে পারছো? কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকিন তৈরি করে দিয়েছিল। আমরা এতদিন অনেক রিঅ্যাকশন পড়েছি স্যার, যেখানে আমরা অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করেছি, মানে অ্যালকিন থেকে কার্বনিল কম্পাউন্ড আমরা তৈরি করেছি, অনেক রিঅ্যাকশন করেছি, কিন্তু এরকম রিঅ্যাকশন পড়িনি যে কার্বনিল কম্পাউন্ড মানে তোমার অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকিন তৈরি করা যায়। আবার কি, অ্যালডিহাইড বা কিটোন থেকে যে অ্যালকিনটা তৈরি করছে না, ওটার ইল্ড মারাত্মক, মানে প্রোডাক্টের যেই স্যার ইল্ডটা এসেছিল না, ইল্ডটা না মারাত্মক। বুঝতে পারছো? বুঝতে পারছো বাবু? তো প্রোডাক্টের যে ইল্ডটা এসেছিল, ওই ইল্ডটাও কিন্তু ভালো ইল্ড এসছে, ভালো ইল্ড। এবারে উনি মানে একটা অসাধারণ কাজ করে দিয়েছে, কার্বনিল কম্পাউন্ড থেকে অ্যালকিন, যেটা কেউ করতে পারেনি, ওটাই জর্জ উইটিক করে ফেলেছিল। তাই জন্য 1950 সালে উনি তো এই রিঅ্যাকশনটা রিপোর্ট করেছিল, একটা অসাধারণ কাজ করে দিয়েছে। তাই জন্য তাকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল 1979 সালে। ঠিক আছে, এই ডেটেই হবে, এই ইয়ারই হবে। ওনাকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছে এই অসাধারণ কাজটার জন্য। আরে আমরা এতদিন কি করতাম, অ্যালকিন থেকে অ্যালডিহাইড আমরা বানিয়ে ফেলতাম স্যার, কোনোদিন দেখিনি যে অ্যালডিহাইড বা কিটোন থেকে একটা স্টেপের মধ্যেই অ্যালকিন তৈরি করা যায়, যেটা উইটিক রিঅ্যাকশনে জর্জ উইটিক করে ফেলেছে। বুঝতে পারছো? তো এখানে মেনলি এই রিঅ্যাকশনের মধ্যে কি করেছিল ফার্স্টে একটা ফসফরাসের ইলাইট নিয়েছিল। এই ফসফরাসের ইলাইটকে উইটিক ও নিজের রিএজেন্ট হিসাবে কাজ করেছিল। তাই জন্য দেখবে বেসিক্যালি এই ফসফরাস ইলাইটকে অনেক টিচার বলে বা অনেক বইও লেখা আছে উইটিক রিএজেন্ট, কারণ এখানে সায়েন্টিস্ট উইটিক কি করেছিল, এটাকে অ্যাজ এ রিএজেন্ট হিসাবে কাজ করেছিল। এর সাথে কার রিঅ্যাকশন করেছিল? অ্যালডিহাইড নিয়েও করিয়েছে, আর কিটোন নিয়েও করিয়ে দেখেছে যে অ্যালকিনটা কিন্তু তৈরি হচ্ছে। আর এই রিঅ্যাকশনটা করানো খুবই ইজি, খুবই মাইল্ড কন্ডিশনে এইসব রিঅ্যাকশন হয়ে যায়, কোনো হার্শ কন্ডিশন লাগে না। সেকেন্ড পয়েন্ট, এই রিঅ্যাকশনের আরেকটা খাসিয়াত আছে। কি খাসিয়াতটা হচ্ছে, ওই একটা স্টেপেই স্যার অ্যালকিনটা তৈরি হচ্ছে ডাইরেক্টলি। বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট বলবো, এই যে স্যার আপনি যদি ভালোভাবে দেখেন, এই যে উইটিক রিএজেন্টটা, এই উইটিক রিএজেন্টটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এর মধ্যে। কি পয়েন্ট? দেখো এখানে যদি ভালোভাবে দেখো, এই কার্বন ওপর কি চার্জ এসছে স্যার? নেগেটিভ চার্জ। আচ্ছা, কার্বনের ওপর কোনোদিন কি নেগেটিভ চার্জ হতে পারে? আমরা তো নরমালি, আমি যদি জেনারেলি কথা বলি, কার্বন তো ইলেকট্রোপজিটিভ বাবু, তার মানে ওর উপর তো পজিটিভ চার্জ হওয়ার কথা। হ্যাঁ স্যার, কিন্তু এইখানে কার্বনের উপর নেগেটিভ চার্জ, মানে কি হয়েছে? তার মানে স্যার পোলারিটিটা না ইনভার্স হয়ে গেছে। তাই জন্য উইটিক রিঅ্যাকশনকে অনেকেই বলে যে পোলারিটি ইনভার্সন হয়েছে, এতে পোলারিটি
ইনভার্সন হয়েছে, কারণ কার্বন মানে ইলেকট্রোপজিটিভ, কিন্তু এই কার্বনের মাথায় কি চার্জ, আরে বলো না বাবু, নেগেটিভ চার্জ, তাই জন্য এর পোলারিটি ইনভার্সন হয়। ঠিক আছে, তার মানে আমরা একটা শর্টে জিনিসটা যদি বলি, শর্টে জিনিসটা এটাই বলতে পারি স্যার, যদি অ্যালডিহাইড বা কিটোনকে আপনি যদি একেবারে অ্যালকিনে কনভার্ট করতে চান, অ্যালকিনে কনভার্ট করতে চান, তাহলে কোন রিঅ্যাকশনের হেল্প নেবেন? কোন রিঅ্যাকশন বলুন? উইটিগ রিঅ্যাকশন। উইটিগ রিঅ্যাকশন, বুঝতে পারছো? দেখো এখানে তার মানে আমাদের উইটিগ রিঅ্যাকশনের মধ্যে কি কি নিতে হবে, আমি একেবারে জিনিসটাকে আবার প্রথম থেকে বলে দিচ্ছি। একটা স্যার ফসফরাস ইলাইড নিতে হবে, তার সাথে আপনি একটা অ্যালডিহাইডও নিতে পারেন বা কিটোনও নিতে পারেন, কিন্তু তখন কি প্রোডাক্ট পাবে? অ্যালকিন স্যার, অ্যালকিন। আর অ্যালকিনের সাথে কি পাবেন? ফসফিন অক্সাইড। ফসফিন অক্সাইডকে দেখতে কেমন হয়? PH3P, এবং ফসফরাস আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড থাকবে, বুঝতে পারছো? তো এটা তোমার ফসফিন অক্সাইড। এবার অ্যালডিহাইড আর কিটোন থেকে যে অ্যালকিনটা তৈরি হলো, ওটা অবভিয়াসলি কেমন দেখতে হবে, ওটা আমরা যখন এক্সাম্পল করব তখন জিনিসটা নিয়ে বুঝবো, বুঝতে পারছো? এবারে আমরা প্রথমে কি করব স্যার, প্রথমে আমরা একটা মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এই যে ফসফরাস ইলাইড যেটা, এটা কি সবসময় আমাদের দিয়ে দেবে? দেখো কোনো কোনো টাইমে দেখবে দিয়ে দিচ্ছে, কোনো কোনো টাইমে তোমাকে বানাতে হবে ফসফরাস ইলাইড, তারপরে ওই অ্যালডিহাইড আর কিটোনের সাথে রিঅ্যাকশন করাতে হবে। আমি ডিটেইলে জিনিসগুলো বলবো, কিন্তু এই বেসিক জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করলাম। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো এখানে, ওটা হচ্ছে তোমার এই যে স্যার উইটিগ রিঅ্যাকশনে, এই উইটিগ রিঅ্যাকশনে আমরা যেই প্রোডাক্টটা তৈরি করব, কোনো কোনো টাইমে ডাই সাবস্টিটিউটেড অ্যালকিন হবে, ডাই সাবস্টিটিউটেড অ্যালকিন হবে, ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন হবে। স্যার এই যে ডাই সাবস্টিটিউটেড, ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিনটা হবে, এটা কার ক্ষেত্রে হবে? এটা অ্যালডিহাইডের ক্ষেত্রে হতে পারে, যখন তুমি অ্যালডিহাইড নিচ্ছ তখনও এই অ্যালকিনটা আসতে পারে, বা কিটোনের ক্ষেত্রেও আসতে পারে। যখনই ডাই সাবস্টিটিউটেড আর ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন তুমি তৈরি করবে, এর ইল্ড হাই মারাত্মক ইল্ড স্যার, কিন্তু আর ডাই সাবস্টিটিউটেড আর ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিনের ক্ষেত্রে হাই ইল্ড হবে। আর একটা জিনিস বলতে চাই, ওটা হচ্ছে যদি টেট্রা সাবস্টিটিউটেড হয়ে যায়। স্যার টেট্রা সাবস্টিটিউটেড কি অ্যালডিহাইডের ক্ষেত্রে হতে পারে? না স্যার, অ্যালডিহাইডের ক্ষেত্রে ট্রাই সাবস্টিটিউটেড পর্যন্তই হবে। কেন গো? কারণ একটা তো হাইড্রোজেন থাকবে, এই যে হাইড্রোজেনটা তো থাকবে, তো ওখানে তো সাবস্টিটিউশন হবে না। তার মানে এটা একটা কথাই আমি বলবো যে টেট্রা সাবস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু খালি কার আন্ডারে পড়ে যাচ্ছে? কিটোন। টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিনের ক্ষেত্রে ওটা কার পড়বে? স্যার কিটোনের আন্ডারে পড়ে যায়। আর এই টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিনের ক্ষেত্রে যখনই এই কেসটা চলে আসে, দেখবে এখানটা না একটু ইল্ডটা বেসিক্যালি ইল্ডটা একটু লো হবে। ইল্ডটা একটু লো হয়, কেন লো হয়? কারণ কি চারটে গ্রুপ থাকবে, চারটে টেট্রা সাবস্টিটিউশন হয়েছে, তার মানে চারটে গ্রুপ আছে, তো স্টেরিক্যালি কি হতে পারে? স্টেরিক রিপালশন, স্টেরিক হিন্ড্রান্স হতে পারে, তাই জন্য এখানটা একটু ইল্ডটা কমে যায়। কিন্তু ডাই সাবস্টিটিউটেড, ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন পর্যন্ত মারাত্মক ইল্ড আছে। এটা তোমার কোথায় লেখা আছে? এটা তোমার জুইফিল বুকে লেখা আছে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, তাই বলে দিলাম। এই বেসিক পয়েন্টগুলো প্রথমে নোট ডাউন করে নাও সবাই। চলো স্টুডেন্টস, এবারে আমরা উইটিগ রিঅ্যাকশনের মেকানিজমটা দেখে নিই। মেকানিজমটা কিন্তু ভালোভাবে বুঝবে সবাই, মেকানিজমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটি লেভেল এক্সামের রেসপেক্টে কিন্তু আসতে পারে। এবার দেখো মেকানিজমে যদি প্রথমেই আমি একটা কথা বলি, ওটা হচ্ছে স্যার এই যে উইটিগ রিঅ্যাকশন আমরা কি নিয়েছিলাম? ফসফরাস ইলাইড না? তার মানে প্রথমেই কি করবে? ফসফরাস ইলাইডকে ড্র করো। এবার স্যার PH3P ফসফরাসের মাথায় পজিটিভ আর কার্বনের মাথায় কি ছিল? নেগেটিভ না? CH2 মাইনাস ছিল না? হ্যাঁ বাবু, এর সাথে কি নিতে হবে? স্যার আপনি যে কোনো অ্যালডিহাইড বা কিটোন নিতে পারেন। আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো আপনি কি নেবেন? আমি একটা না কিটোন নিয়ে নিচ্ছি, কিটোন নিয়ে নিচ্ছি। সিম্পলেস্ট কিটোন কি হয় বাবু? স্যার অ্যাসিটোন, অ্যাসিটোন। হ্যাঁ, CH3C ডাবল বন্ড ও
CH3 হ্যাঁ স্যার। এবার দেখুন এই কার্বনের মাথায় কি চার্জ আছে? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ কন্টেনিং স্পিসিস কে কি বলি? নিউক্লিওফাইল না স্যার। এর মানে এই যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ যদি হয়ে যায় তার মানে অ্যাজ আ নিউক্লিওফাইল কাজ করে দেবে। আর নিউক্লিওফাইল যারা হয় তারা তো স্যার অনেক বড় লোক, ইলেকট্রনের রেসপেক্টে ইলেকট্রন অনেক আছে। আর গরিব লোক আছে? হ্যাঁ এই তো কার্বনিল কার্বন, এটা তো ইলেকট্রোফিলিক সেন্টার। এই তো স্যার গরিব লোককে পেয়ে গেছি। ইলেকট্রন কাকে দান করবে? এই গরিব সেন্টারকে। তো অ্যাটাক করিয়ে দাও। হ্যাঁ স্যার করিয়ে দিচ্ছি। এই নেগেটিভ চার্জ দিয়ে এখানে অ্যাটাক করবে, কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ড ভেঙে যাবে। পাই বন্ড তো স্যার উইক বন্ড। হ্যাঁ তার মানে এখানে কি হলো? কার্বন কার্বনের মধ্যে নতুন একটা বন্ধন মানে বন্ড তৈরি হবে, বন্ড তৈরি হবে। তার মানে CH2 দেখো এই কার্বনের সাথে এই কার্বনের নতুন বন্ড। এবার CH3 এইদিকেও একটা CH3 হবে। কেন স্যার? এই যে এইটা একটা এটা একটা, দুটো ছিল তো, দুটোই তো দেখালাম। কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভেঙে গেছে, খালি সিগমা বন্ডটা আছে। আর দেখো অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে আসবে। কেন? কারণ ইলেকট্রন ডেনসিটি তো অক্সিজেনের দিকে চলে যাচ্ছে। অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, ওর উপর নেগেটিভ চার্জটা স্টেবলও বটে, স্টেবলও আছে। বুঝতে পারছো? এবার দেখো এই কার্বনের সাথে কি ছিল স্যার? ফসফরাস ছিল আর PH3 ছিল। আর ফসফরাসের মাথায় কি চার্জ? পজিটিভ। বুঝতে পারছো? এই মলিকিউলটাকে তুমি এইভাবেও দেখাতে পারো, একই হবে। PH3P পজিটিভ ও মাইনাস, এখানটা দেখো এইভাবে দেখাচ্ছি। বুঝতে পারছো বাবু? এটার একটা নাম আছে, ঠিক আছে? এটা একটা নাম আছে, সবাই লিখে নাও। এটাকে বলা হচ্ছে বিটাইন ইন্টারমিডিয়েট। বিটাইন ইন্টারমিডিয়েট। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে এই যে অক্সিজেনের নেগেটিভ চার্জ এইখানে ইলেকট্রন দান করবে। বেসিক্যালি এখানে কি হয়? ব্যাক বন্ডিং হয়। এখানে ব্যাক বন্ডিং হয়, ঠিক আছে? তার মানে এখানে কি হলো? ফসফরাস আর অক্সিজেনের মধ্যে নতুন একটা বন্ড তৈরি হলো। আর ফসফরাস আর অক্সিজেনের মধ্যে যে বন্ডটা হয় না, ওটা খুবই স্ট্রং বন্ড হয়। আমি এই ব্যাপারে আসছি আবার। দেখো তার মানে কি হলো স্যার? ইলেকট্রন দিল তো, ফসফরাসকে দিল। ফসফরাসের তো অরবিটাল আছে। কি অরবিটাল? 3D আছে। ওখানে ইলেকট্রন নিল, তো পজিটিভ চার্জটা কি হবে? নালিফাই হয়ে যাচ্ছে। তার মানে ফসফরাস আর অক্সিজেনের মধ্যে এই স্যার নতুন বন্ড একটা তৈরি হলো, CH2, আর এই কার্বনের সাথে দুটো CH3। ক্লিয়ার? এটা স্যার একটা 4 মেম্বার রিং না? আর 4 মেম্বার যেটা রিং হয় না, খুব স্ট্রেন ফিল করে, চাপ মুক্ত হতে চাই, তাই জন্য কি করবে স্যার? এই 4 মেম্বার রিং আর থাকবে না। এটা 4 মেম্বার রিং, জানো তো বাবু? এটাকে বলে অক্সাফসফেটিন, ঠিক আছে? 4 মেম্বার রিংও বলে, আর এটার একটা নামও আছে অক্সাফসফেটিন, তোমরা লিখতে পারো। নেক্সট স্টেপে কি হয় স্যার? এর চাপ মুক্ত করতে চায়, ও জীবনে চাপ নিতে চায় না, চাপ মুক্ত করতে চায়। কি হবে? ফসফরাস আর অক্সিজেনের মধ্যে, একটা মনে রাখবে, ফসফরাস আর অক্সিজেনের মধ্যে যেই বন্ডটা হয় না, ডাবল বন্ডটা, এটা মারাত্মক স্ট্রং, মারাত্মক স্ট্রং, মারাত্মক স্ট্রং বন্ড হয়, মারাত্মক স্ট্রং বন্ড হয়। এই রিঅ্যাকশনের ড্রাইভিং ফোর্সও এটা, যে ফসফরাস আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ড যেন তৈরি হয়ে যায়, ডবল বন্ড। এই ফসফরাস আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ড তৈরি হয়, মারাত্মক স্ট্রং বন্ড হয়। আর একটা জিনিস মনে রাখবে, এদের মধ্যে বন্ডটা তো মারাত্মক স্ট্রং, তাই জন্য এতেই যেতে চাইবে। তো একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, আর একটা বন্ড মানে এখানেও দুটো ইলেকট্রন। কি হবে? কি হবে বাবু? দেখো এই ইলেকট্রনটা এখানে দেবে, এর সাথে বন্ড করে নেবে, মানে কার্বন কার্বনের মধ্যে এখানে একটা ডাবল বন্ড, আর ফসফরাস অক্সিজেনের মধ্যেও ডাবল বন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? এদের বন্ডটাকে এইভাবে ভাবতে পারো, যেখানেই ফসফরাস অক্সিজেনকে দেখবে বন্ড করে নেবে। ওকে? মানে ওদের মধ্যে খুব ভালো বন্ডিং আছে। তোমার একটা বলিউড অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের যদি কথা বলি, রিতেশ জেনেলিয়া, ওদের মধ্যে মারাত্মক বন্ডিং না? এইভাবে মনে রাখবে যে ফসফরাস আর অক্সিজেন ওরা। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে জিনিসটা? চেষ্টা করছি তোমাদের অনেক ইজিলি বুঝিয়ে দেওয়ার। তো এখানটায় কি প্রোডাক্ট হবে স্যার? PH3P ডাবল বন্ড ও হয়ে যাবে। তার সাথে কি হবে বাবু? দেখো স্যার, এই যে কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড হলো, মানে CH2 ডাবল বন্ড কার্বন, CH3, এই যে তোমার অ্যালকিনটা হয়ে গেল গো, এই যে স্যার অ্যালকিনটা হয়ে গেল।
এই যে স্যার অ্যালকিনটা হয়ে গেল, আর অ্যালকিনের সাথে কি হলো, ফসফিন অক্সাইড, ফসফিন অক্সাইড। ক্লিয়ার? এই জিনিসটা নিয়ে একটুখানি মানে কি করবে জানো, প্র্যাকটিস করবে। মেকানিজম প্র্যাকটিস করতেই হবে তোমায়, মেকানিজমটা প্র্যাকটিস করতেই হবে। তো এটা ভালোভাবে যদি নোট ডাউন করে নিয়ে থাকো, এরপরে আমরা কি নিয়ে ডিসকাস করব, এই উইটিক রিএজেন্ট। স্যার এই যে ফসফরাস ইলাইটকে আমরা উইটিক রিএজেন্ট হিসেবে কনসিডার করেছিলাম, এই উইটিক রিএজেন্টের ব্যাপারে একটু আমরা আলোচনা করব। এটাকে ভালোভাবে নোট ডাউন করে নাও। তার আগে চলো স্টুডেন্টস, এবারে আমরা একটু ইলাইটের ব্যাপারে জেনে নিই। ঠিক আছে, প্রথমে আমরা বেসিক ইলাইট কাদেরকে বলে ওটা নিয়ে আলোচনা করব। ইলাইট কাদেরকে বলে, ইলাইট হচ্ছে একটা ডাইপোলার মলিকুল যেখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকবে অ্যাডজাসেন্ট অ্যাটম। যেমন উইটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কোন ইলাইটের কথা বলছি, স্যার ফসফরাস ইলাইট। হ্যাঁ কি না গো, ফসফরাস ইলাইট। যেমন ওটার এক্সাম্পল আমরা নিয়েছিলাম PH3P পজিটিভ, আর এখানে কি ছিল CH2 মাইনাস নেগেটিভ। দেখো ইলাইটের ডেফিনেশনই বলছে যে ডাইপোলার হবে, অবভিয়াসলি দুজনের মধ্যে পোলারিটি আছে। হ্যাঁ স্যার, দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে। দেখো পজিটিভ এবং নেগেটিভ চার্জও একে অপরের পাশাপাশি অ্যাটমে আছে। ক্লিয়ার? এখানে ফসফরাসের ওপর পজিটিভ চার্জ আছে আর কার্বনের মাথায় কি আছে, নেগেটিভ চার্জ আছে। এটা কি ফর্ম, আয়নিক ফর্ম। এটা আয়নিক ফর্ম। এই আয়নিক ফর্ম ছাড়া আরেকটা ফর্মও হতে পারে, আরেকটা ফর্মও হতে পারে। কি ফর্ম, ওটা হচ্ছে নিউট্রাল ফর্ম। নিউট্রাল ফর্ম যদি এই কনজুগেশনটা করে, যদি কনজুগেশনটা করে তাহলে কি ফর্মে চলে যাবে, মানে বলতে গেলে আরেকটা ক্যানোনিক্যাল বা রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে, যেটা তোমার নিউট্রাল ফর্ম, ওটা হচ্ছে এইটা। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার নিউট্রাল ফর্ম হয়ে যাবে। আচ্ছা স্যার, একটা আমার মাথায় প্রশ্ন আসছে, এই যে আপনি ফসফরাস ইলাইটের কথাটা বলছেন, এটা কি আদৌ স্টেবল? ফসফরাস ইলাইট কি আদৌ স্টেবল? আপনি রিঅ্যাকশন করে দিচ্ছেন, আদৌ কি এটা কি স্টেবল? হ্যাঁ। কেন? কারণ দেখো দুটো পয়েন্ট, এখানে একটা বই এই জিনিসটা লেখা আছে, চন্দন শাহ, ওখানে দেখো বলেছে দুটো পয়েন্ট। একটা হচ্ছে দেখো ক্লোজ প্রক্সিমিটি আছে দুটো অপোজিটলি চার্জের মধ্যে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্লোজ প্রক্সিমিটি of two oppositely charges বা two opposite charges। আরেকটা পয়েন্ট ওটা হচ্ছে ফসফরাসের কি আছে গো, ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। তার মানে কি হতে পারে, কনজুগেশন হতে পারে স্যার, কনজুগেশন হতে পারে। হ্যাঁ, তো ভ্যাকেন্ট 3d অরবিটাল যেহেতু আছে না, তার মানে কি হতে পারে, কনজুগেশন হতে পারে। আর কনজুগেশন হওয়া মানে কি গো, স্টেবিলিটি। স্টেবিলিটি স্যার, স্টেবিলিটি। রেজোনেন্স হবে তো, হবে স্যার। আচ্ছা, এই জিনিসটা দিয়ে বুঝতে পারছো না, বুঝিয়ে দিচ্ছি। PH3 ফসফরাস তো, দেখো এবার কার্বনের জিনিসটা দেখবে। কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা আছে, কি করবে স্যার, ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন, ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এখানে অনেকে আবার ব্যাক বন্ডিংও বলে, একই জিনিস। এই যে কার্বনের নেগেটিভ চার্জের জন্য আমি একটা কথা বলেছিলাম যে এই কার্বনটা অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করে দিচ্ছিল। ওকে, আরেকটা কথা বলেছিলাম যে কার্বন বেসিক্যালি ইলেকট্রোফিলিক হয়, কিন্তু এখানে ইলেকট্রোফিলিক আর নেই, এখানে কিন্তু কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। ঠিক আছে, তো এই জন্য বলেছিলাম যে কার্বনের পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে। যদি কথাটা বলি পোলারিটি ইনভার্সন, তো উইটিক রিএজেন্টের একটা এক্সাম্পল, উইটিক রিএজেন্ট একটা এক্সাম্পল পোলারিটি ইনভার্সনের। বুঝতে পারছো? তো এই কয়েকটা বেসিক জিনিস তোমাদের কিন্তু জানা উচিত ছিল। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিসই এখানে বলে দিয়েছি, আশা করি আর কোনো প্রবলেম হবে না। তার মানে স্যার এই যে ওভারল্যাপ, এটাও তো একটা যে কনজুগেশনটা হচ্ছে, এটাও তো একটা ওভারল্যাপই হচ্ছে। স্যার কোন কোন অরবিটালের মধ্যে হচ্ছে? আমি অলরেডি বলেছি যে ফসফরাসের 3d আছে ভ্যাকেন্ট, আর কার্বনের কি আছে স্যার 2p। তো এইখানে যেই ওভারল্যাপটা হয় ওটা হচ্ছে ডি পাই পি পাই ওভারল্যাপ। ওকে, ক্লিয়ার আছে? এই জিনিসটা বুঝতে পারছো তো? এখানে ওভারল্যাপটা কি হয়, ডি পাই পি পাই।
এই ডি পাই পি পাই ওভারল্যাপ হচ্ছে, কিন্তু এটা যে খুব মানে ভালো ওভারল্যাপ বলবো না, এটা কিন্তু উইকার, এটা উইকারই হয়, মারাত্মক হয় না, কিন্তু এখানে স্টেবিলিটিটা আছে, তোমার এখানে স্টেবিলিটিটা আসছে, কারণ কি ওভারল্যাপটা হচ্ছে, উইকার হলেও তো হচ্ছে, ক্লিয়ার তো জিনিসটা। তো আশা করি এই বেসিক্যালি ফসফরাস ইলাইডের কনসেপ্টটা বুঝলে। এই ফসফরাস ইলাইডকেই আমি বলছিলাম যে উইটিক রিএজেন্ট, আমি বলছিলাম না উইটিক রিএজেন্টের ব্যাপারে আমি একটু আলোচনা করব, এই ছিল তোমার আলোচনা। এবারে আমরা একটুখানি কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, নোট ডাউন করো। চলো স্টুডেন্টস, এবারে আমরা কোশ্চেন নিয়ে একটা আলোচনা করি। কোশ্চেন আলোচনা করার আগে একটা জিনিস আমি বলে দিই, তার মানে স্যার ফসফরাস ইলাইডের আমরা দুটো ফর্ম দেখলাম, একটা হচ্ছে আয়নিক ফর্ম আর একটা হচ্ছে কি ফর্ম বলো না গো স্যার? নিউট্রাল ফর্ম। নিউট্রাল ফর্ম যেটা আমরা এখন ড্র করছি PH3P ডাবল বন্ড CH2। এবারে আমরা একটা কথাই বলবো যে ধরো ফসফরাস ইলাইড আর একটা অ্যালডিহাইড বা কিটোন দেওয়া আছে, তাহলে তুমি একেবারে অ্যালকিন কিভাবে তৈরি করবে ওর জন্য একটা ট্রিক বলছি, ঠিক আছে? দেখো CH3 আমি অলরেডি একটা এক্সাম্পল করিয়েছিলাম যেখানে কিটোন হিসাবে অ্যাসিটোনকে কনসিডার করেছিলাম, ওটারই এক্সাম্পলটা আমি দেখিয়ে দিচ্ছি। কি হবে, অ্যালকিনটা তুমি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে বানাবে, 10 সেকেন্ডও লাগে না। কি করবে, এই যে তোমার PH3P আছে তো, এই PH3P ডাবল বন্ড O করে দাও, ঠিক আছে? এটাকে এক জায়গায় করে দাও, আর এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড করিয়ে দাও, দেখো প্রোডাক্ট চলে এসেছে। তো প্রোডাক্ট এখানে দুটো এসেছিল, একটা হচ্ছে PH3P ডাবল বন্ড O, ওটা ছিল তোমার ফসফিন অক্সাইড, আমি বলেছিলাম কিন্তু মেকানিজম যখন করালাম। আর তার সাথে কি হয়েছিল স্যার, তার সাথে একটা অ্যালকিন এসেছিল, দেখো CH3 কার্বন, এবার কার্বনের সাথে একটা CH3 আছে, এবার দেখো এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি হবে, ডাবল বন্ড, এই যে আছে ডাবল বন্ড আর CH2, এটাই তোমার অ্যালকিন হয়েছিল, বুঝতে পারছো? তো অ্যালকিন তার সাথে ফসফিন অক্সাইড, বেশিক্ষণ লাগবে না, এই ট্রিকের মাধ্যমে করলে তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু মেকানিজমটা কিন্তু যারা হায়ার বোর্ডে আছে, মানে যারা এমএসসি দেবে, এমএসসি এর এন্ট্রান্স পরীক্ষা দেবে, যেমন আইআইটি যারা সিএসআই আর নেট গেট দেবে, তারা কিন্তু মেকানিজমটাকেই ফলো করবে। ট্রিকটা মনে রাখতে পারলে তো আরো ভালো, কোনো প্রবলেম নেই। ট্রিক তোমায় কি করবে, টাইমটা কমাবে, কিন্তু তোমার বেসিক কনসেপ্ট ভুললে চলবে না, একটা কথা বলবো। তো এই জিনিসটা আমি বলে দিলাম, এটা একটু নোট ডাউন করে নিও। এবার দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আইডেন্টিফাই A to E। এখানে কি দিয়েছে, একটা সেকেন্ডারি অ্যালকোহল, ওর সাথে K2Cr2O7 H2SO4। স্যার এটা তো একটা অক্সিডাইজিং এজেন্ট, আর এটা কত ডিগ্রি অ্যালকোহল স্যার? এটা তো 2 ডিগ্রি অ্যালকোহল, মানে সেকেন্ডারি অ্যালকোহল। আচ্ছা সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজ হওয়ার ফলে কোথায় যায় স্যার? কিটোনে যায়, তো কিটোনে, তার মানে এটা কোথায় চলে যাবে স্যার? এটা তো সাইক্লোহেক্সানোনে চলে যাবে, সাইক্লোহেক্সানোন কিটোনে চলে যাবে, তো তার মানে এইটা হয়ে যাবে, এটা তোমার এ হয়ে গেল। এবার দেখো সাইক্লোহেক্সানোনের সাথে কি আছে স্যার? উইটিক রিএজেন্ট, মানে ওই ফসফরাস ইলাইড। কি করবে স্যার? ইজি, এইসব তো ইজি। হ্যাঁ, PH3P ডাবল বন্ড CH2। স্যার একটাই কাজ করব, ওই কাজটা হচ্ছে এই যে আপনার ডাবল বন্ড O এর সাথে PH3P কে এক জায়গায় করে দেবো, আর এই কার্বন আর এই ডাবল বন্ড CH2 কে এক জায়গায় করে দেবো। তার মানে এখানে বি প্রোডাক্ট কি হবে? বি প্রোডাক্ট। আচ্ছা বি প্রোডাক্ট কাকে লিখবো, ফসফিন অক্সাইড না অ্যালকিন? অবভিয়াসলি আমরা এই রিঅ্যাকশনের মধ্যে অ্যালকিন কে তৈরি করি, ফসফিন অক্সাইড তো সাইড প্রোডাক্ট, তো অ্যালকিনটাই আমাদের মেজর প্রোডাক্ট হয়, জানো নিশ্চয়ই, তো অ্যালকিনটাই লিখবো। দেখো কার্বন, এবার এই ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এটা তোমার বি হয়ে গেল, ক্লিয়ার? এবার দেখো বি এর সাথে কোল্ড KMnO4 বেসিক কন্ডিশন। আচ্ছা KMnO4 কি করায়? কোল্ড KMnO4 যখন থাকে বেসিক কন্ডিশনে একটা জিনিসই করায়, কি জানো? 1,2 ডায়ল। অ্যালকিনে কি করে দেয়? 1,2 ডায়ল সিস্টেম তৈরি করে দেয়, তার মানে সি এখানে কি হয়ে যাবে? সি হয়ে যাবে বলছি 1,2 ডায়ল। দেখো এই কার্বনের সাথে একটা ওয়েজ আটকে যাবে, এবার এই যে অ্যালকিন একটা ছিল তো এখানে একটা ওয়েজ আটকাবে, আর CH2 এর সাথে আর একটা ওয়েজ আটকাবে, তার মানে এইরকম প্রোডাক্ট তৈরি হবে তোমার সি হিসাবে,
ঠিক আছে, আমি বেসিক্যালি রিএজেন্ট নিয়ে খেলছি, এবার HBr দেওয়া। আচ্ছা HBr কি করবে স্যার? HBr কি করবে? দেখো আমরা বি এর সাথে কিন্তু HBr এর রিঅ্যাকশনটা নিয়ে একটু আলোচনা করছি, আমি এই পার্টটা একটু মুছছি। হ্যাঁ, এবারে আমরা বেসিক্যালি ডিসকাস করব বি থেকে ডি কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, দেখো এটা তোমার বি, এবার বি এর সাথে কি দিচ্ছি? HBr। তো HBr দিচ্ছি মানে কি হবে? মার্কনিক অফ অ্যাডিশন। তো নেগেটিভ পার্ট কোথায় গিয়ে আটকাবে? যেখানে লেসার নাম্বার অফ হাইড্রোজেন আছে। তো অ্যালকিনটাকে ভালোভাবে ফোকাস করো, এই অ্যালকিনটাকে ফোকাস করবে। স্যার এই কার্বনটার সাথে কোনো বলতে গেলে হাইড্রোজেন নেই, নো হাইড্রোজেন, কিন্তু এই কার্বনটার সাথে দেখো দুটো হাইড্রোজেন, আর নেগেটিভ পার্ট কোথায় গিয়ে আটকায়? লেসার নাম্বার অফ হাইড্রোজেনের সাথে। ওকে, এখানে লেসার নাম্বারে হাইড্রোজেন মানে এখানে হাইড্রোজেন নেই, মানে এখানে কি আটকাবে? তার মানে তোমার প্রোডাক্ট হিসাবে আমি এইটা লিখতে পারি। দেখো তো আমার সাথে একমত তো? এখানে একটা বিআর চলে আসবে, আর হাইড্রোজেনটা এখানটা গিয়ে আটকাবে, কারণ পজিটিভ পার্টও তো ছিল H+, এটা কোথায় গিয়ে আটকাবে? গ্রেটার নাম্বার অফ হাইড্রোজেনের সাথে, মানে এই প্রোডাক্টটা হয়ে যাবে তোমার ডি হিসাবে। ক্লিয়ার? এবারে দেখো MCPBA মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড কি করায়? ইপক্সিডেশন, ইপক্সাইড রিং তৈরি করে দেয়। তো এখানে অ্যালকিনের যখন তুমি MCPBA দেবে তো একটা ইপক্সাইড রিং তৈরি হবে 3 মেম্বার রিং এ। দেখো তার মানে এইটা তৈরি হয়ে গেল, এটা তোমার কি হয়ে যাবে? ই হয়ে যাবে। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এবারে আমরা বেসিক্যালি ডিসকাস করব, দেখো এখানে ফসফরাস ইলাইট দিয়ে দিয়েছে, কিন্তু এমন অনেক রিঅ্যাকশন হতে পারে যেখানে তোমার ফসফরাস ইলাইট দেবে না, তোমাকে বানাতে হবে, তারপরে ওই অ্যালডিহাইড বা কিটোনের সাথে রিঅ্যাকশন করাবে। তো নেক্সট পয়েন্ট আমাদের হয়ে যাবে প্রিপারেশন অফ ফসফরাস ইলাইট বা প্রিপারেশন অফ উইটিক রিএজেন্ট, এইভাবেও বলতে পারো, কারণ উইটিক রিএজেন্ট তো ফসফরাস ইলাইট। তো ফসফরাস ইলাইটকে প্রথমে বানাও, তারপর রিঅ্যাকশন করাও। ভালোভাবে নোট ডাউন করো। চলো স্টুডেন্টস, এবারে আমরা দেখে নিই ফসফরাস ইলাইট কে কিভাবে আমরা তৈরি করব, মানে প্রিপারেশন অফ ফসফরাস ইলাইট এর ব্যাপারে একটু আলোচনা করে নিই। দেখো এখানে ফসফরাস ইলাইট তৈরি করার জন্য আমাদের ফার্স্টে কি নিতে হবে? 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিতে হবে, তার সাথে এখানে ট্রাইফিনাইল ফসফিন নিতে হবে, ট্রাইফিনাইল ফসফিন নিতে হবে। এবার ট্রাইফিনাইল ফসফিনের সাথে যখন তোমার বেসিক্যালি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড রিঅ্যাক্ট করবে, তখন ফসফোনিয়াম সল্ট হবে, ফসফোনিয়াম সল্ট হবে। এবার ফসফোনিয়াম সল্টের উপর যখন তুমি বেস দেবে, বেস কি কি নিতে পারো? NaOMe, NaOET, PHLi। যখন PHLi নেবে তখন এর সাথে তোমায় একটা সলভেন্ট নিতে হয়, ড্রাই THF, THF মানে হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান। NBULI যখন বেস নেবে তখন তোমায় এখানে কি নিতে হবে? এখানে তখন ড্রাই ইথার নিতে হবে সলভেন্ট হিসাবে। আর NaH সোডিয়াম হাইড্রাইড যখন নেবে তখন তোমায় সলভেন্ট হিসাবে DMSO নিতে হবে। ঠিক আছে, তখন তুমি কি পাবে? এই ফসফরাস ইলাইটটা পেয়ে যাবে। এবার কিভাবে পাবে তার জন্য একটা এক্সাম্পল দেখে নিই। এটা তো একটা জেনারেল স্কিম বললাম, একটা দুটো রিঅ্যাকশন করে দেখে নিই। তো এখানটায় দেখে নাও একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমরা নিচ্ছি, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এবার এর সাথে কি নিতে হবে? ট্রাইফিনাইল ফসফিন। ফসফরাসের কাছে কি আছে বাবু বলো? লোন পেয়ার আছে, এটা গিয়ে কোথায় অ্যাটাক করবে? SN2 ব্যাক সাইড অ্যাটাক, বিআরটাকে বার করলো, তার মানে কি হলো স্যার? তার মানে হয়ে যাচ্ছে আপনার CH3 CH, আমি না একটুখানি ফসফরাসটা দিয়ে এদিকটা দেখাচ্ছি, PH3P ফসফরাসের উপর পজিটিভ চার্জ, এবার CH এই ফসফরাস আর এই কার্বনের মধ্যে নতুন বন্ড, এদিকেও CH3 নিচের দিকেও CH3। ক্লিয়ার? এবার কিন্তু মন দিয়ে জিনিসটা বোঝো। স্যার আমরা কিন্তু বেসিক্যালি একটা ফসফোনিয়াম সল্ট পেয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট স্টেপে কি দিতে হবে? বেস দিতে হবে। ধরো আমি NaOET দিয়ে দিলাম, এটা একটা বেস,
কি করবে, অ্যাসিডিক প্রোটনকে ও কি করবে স্যার, অ্যাসিডিক প্রোটনকে ও নিয়ে নেবে। এবার দেখো এই হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় তাহলে কি ও স্টেবিলাইজড হবে? হ্যাঁ স্যার, ওই ব্যাক বন্ডিং এর মাধ্যমে। এই কার্বনের উপর যদি নেগেটিভ চার্জটা আসে ও ব্যাক বন্ডিং এর মাধ্যমে তো স্টেবিলাইজড হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য এই হাইড্রোজেনটাকেও ছেড়ে দেয়, বুঝতে পারছো? তার মানে আমি যদি হাইড্রোজেনটাকে এইভাবে শো করাই, ওইটি মাইনাস আসবে, এই হাইড্রোজেনটাকে নেবে আর কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা তৈরি করবে। তার মানে তোমার সি মাইনাস হয়ে গেল, আর কি আছে, দুটো CH3। ওকে, তো এই তোমার হয়ে যাবে ফসফরাস ইলাইট। এটার আর একটা ফর্ম হবে PH3P ডাবল বন্ড C CH3। এটা তোমার আয়নিক ফর্ম ছিল, আর ওটা তোমার কি ফর্ম হয়ে গেল, নিউট্রাল ফর্ম স্যার, নিউট্রাল ফর্ম। ক্লিয়ার হলো জিনিসটা? তো কোন টাইমে কিন্তু ফসফরাস ইলাইট দিয়ে দেবে, কোন টাইমে তোমায় বানাতে হবে, বেশিরভাগ টাইমেই তোমায় বানাতে হবে। খুব রেয়ার কেস আছে যেখানে তোমায় ফসফরাস ইলাইট দিয়ে দেবে। এটাকে ফার্স্টে বানাবে, তারপরে রিঅ্যাকশন করাবে। ওকে, নোট ডাউন করে নাও এটা বাবুরা। চলো স্টুডেন্টস, এবারে কিছু কোশ্চেন্স করে নেওয়া যাক। সব ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি তোমাদের জন্য। দেখো ফার্স্ট কোশ্চেনটাকে পুরো ফোকাস করবে। দেখো সাইক্লোহেক্সানন দেওয়া, তার সাথে NaOH আর এই স্পিসিসটা। এবার এই স্পিসিসটাকেই ফার্স্টে একটুখানি লেখো। কেন লেখো? কারণ আছে। যদি তুমি এই স্পিসিসটাকে ভালোভাবে দেখো, এখানে কি আছে স্যার, PPH3 আর ফসফরাসের উপর পজিটিভ চার্জ। এবার দেখো এই যে NaOH, এটা কি স্যার, বেসের কাজ কি, অ্যাসিডিক প্রোটনকে খাওয়া। আর এই হাইড্রোজেনটা অ্যাসিডিকও বটে। কেন অ্যাসিডিক? কারণ এই হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় তাহলে এই কার্বনের উপর নেগেটিভ চার্জটা আসবে, আর নেগেটিভ চার্জটা কি হবে স্যার, নেগেটিভ চার্জটা তো স্টেবিলাইজড হবে, ঠিক আছে? স্টেবিলাইজড হবে, কারণ কি, আরে ফসফরাসের d অরবিটাল আছে, তো কনজুগেশন হবে। তাই জন্য কি হয়, এই যে NaOH, এই OH মাইনাস কি করবে, এই হাইড্রোজেনটাকে নেবে আর কার্বনের মাথায় কি করিয়ে দেবে স্যার, নেগেটিভ চার্জ আনিয়ে দেবে। তার মানে তোমার কেমন ধরনের সিস্টেম হবে স্যার, এই ধরনের। বুঝতে পারলে? এটা তো তোমার সেই আয়নিক ফর্ম। এবার আরেকটা ফর্ম হতে পারে নিউট্রাল ফর্ম। হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। আরেকটা ফর্ম হতে পারে, ওটা হচ্ছে PPH3। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখো সেই তোমার কি, এটা স্যার, এটা তো ইলাইট আর এটা কিটোন, কি হবে, ভিটিক। ক্লিয়ার তো? একদম কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। এইসব জিনিস খুবই ইজি। দেখো এখানটায় মন দিয়ে দেখবে। হ্যাঁ, কি করবে স্যার, এই যে PH3, এই PH3 এর সাথে এই ডাবল বন্ড ও করে দেবো। হ্যাঁ, করে দিলাম। আর কি হবে, এই যে এই পার্টটা এই রিং এ গিয়ে আটকে যাবে। তার মানে তোমার মেন প্রোডাক্ট কি হবে স্যার, মেন প্রোডাক্ট কার্বনের মধ্যে তো ডাবল বন্ড একটা ফর্ম হবেই। হ্যাঁ, এই যে ডাবল বন্ডটা এই কার্বনের সাথে হবে। হ্যাঁ, আর কি হবে, এই যে এরকম ধরনের একটা 3 মেম্বার রিং তৈরি হবে না? হ্যাঁ স্যার, এটাই আপনার মেন প্রোডাক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আর একবার লিখছি ভালোভাবে, ঠিক আছে? এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হবে। তো কোশ্চেন নাম্বার 1 ইজ কমপ্লিটেড। এবার দেখো সেকেন্ড নাম্বার কোশ্চেন। দেখো এবার এর সাথে PBr3 দেওয়া মানে কি হয়, এই OH-টা Br এ কনভার্ট হয়ে যায়, তার মানে A কি হবে, A তোমার এই Br হয়ে গেল। এবার এর সাথে কি দেওয়া, ট্রাইফিনাইল ফসফিন। তার মানে কি স্যার, এখানে তো আপনার ওই ফসফোনিয়াম সল্ট তৈরি হবে। হ্যাঁ, PPH3 যদি দিয়ে দাও তাহলে কি হবে, ওই SN2 অ্যাটাক করবে, Br কে বার করে দেবে। তার মানে ফসফোনিয়াম সল্ট ফর্মে থাকবে, ওটা Br মাইনাস। তো এখানটায় হয়ে যাবে PPH3 ফসফরাসের উপর পজিটিভ আর Br মাইনাস থাকবে। ওকে, তোমার এটা কি হয়ে যাবে স্যার, B হয়ে যাবে। তারপর কি দেওয়া, NBULI মানে সেই বেস।
তো ফসফোনিয়াম সল্টকে কোথায় নিয়ে চলে যাবে স্যার ইলাইডে, ইলাইডে। এবারে এই জিনিসটা মুছছি, হ্যাঁ দেখো সেই একই গল্প, সেই একই গল্প, আলাদা কিচ্ছু নেই। এই হাইড্রোজেনটা কি করবে, ছেড়ে দিতে চাইবে, ছেড়ে দিলে ওই তোমার কনজুগেশনটা হতে পারবে, স্টেবিলিটিও মিলবে। তাই জন্য কি হবে, বেস এসে এই হাইড্রোজেনটাকে নেবে, NBULI কি একটা স্যার বেস কি করবে, হাইড্রোজেনটাকে নিয়ে নেবে। তার মানে এখানে তোমার কেমন ধরনের সিস্টেম তৈরি হবে, আরে বলো না বাবু স্যার এইরাম ধরনের, এইরাম ধরনের। ক্লিয়ার? এবার দেখো এটা তুমি যদি দিয়ে দাও তার মানে তোমার এটা তোমার কি হয়ে যাবে, সি হয়ে যাবে না, এটা বি এটা সি হয়ে গেল। তার সাথে কি দিয়েছে, বেনজাইলডিহাইড। আচ্ছা এটা তো তোমার আয়নিক ফর্ম, এটা তো ইলাইডের আয়নিক ফর্ম। আরেকটা ফর্ম আছে বলো স্যার নিউট্রাল ফর্ম। ওটা তোমার কেমন দেখতে স্যার, জাস্ট কার্বন আর ফসফরাসের মধ্যে ডাবল বন্ড করে দিন, এই যে। এবার এর সাথে কি হবে স্যার, এর সাথে বেনজাইলডিহাইডের রিঅ্যাকশনটা হবে। আচ্ছা বেনজাইলডিহাইডের রিঅ্যাকশন করানোর জন্য আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো এখানটায় কি করবে স্যার, ওই একই জিনিস, সেই একই জিনিস, এই যে PPH3 ডাবল বন্ডটার সাথে অক্সিজেন আটকে যাবে, আর এই কার্বন ডাবল বন্ড এই রিং এ গিয়ে আটকে যাবে। তার মানে তোমার প্রোডাক্ট হিসাবে যেটা হবে ওটা হচ্ছে, দেখো এই কার্বনের ডাবল বন্ডের সাথে রিং এ আটকে গেল, এই যে ডাবল বন্ড কার্বন হয়ে গেল, ডাবল বন্ড কার্বন হয়ে গেল। এবার কার্বনের সাথে কি আছে স্যার, PH আছে আর একটা হাইড্রোজেন আছে, এটাই তোমার প্রোডাক্ট হয়ে যাবে, প্রোডাক্ট হয়ে যাবে। ক্লিয়ার তো বাবু, ক্লিয়ার তো, আশা করি ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছে। এটা তোমার কি হয়ে যাবে স্যার, এটা ডি হয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার এইটা দেখো, এটা দেখো CH3Br আছে PPH3, সেই একই ধরনের কি হবে, ফসফোনিয়াম ফার্স্টে সল্ট হবে, তারপর দেখো বেস দেওয়া টারশিয়ারি বিউটাক্সাইড, তো বেস দেওয়া থাকলে কি হবে ইলাইট তৈরি হবে, তার সাথে এই ধরো এই সিস্টেমটা দেওয়া, সেই তোমার কিটোন সিস্টেম। তো কি হবে, সেই লাস্ট পর্যন্ত অ্যালকিনি তৈরি হবে। তো কোশ্চেন নাম্বার এটাকে 3 করে দাও, এটাকে 2, এটাকে 1 করে দাও। তো কোশ্চেন 3 নিয়ে এবার একটু আলোচনাটা হয়ে যাক বাবু, চলো কোশ্চেন 3 নিয়ে একটু আলোচনাটা হয়ে যাক, ঠিক আছে। তো কোশ্চেন 3 তে যদি ভালোভাবে দেখো, CH3Br এর সাথে যদি PPH3 ফার্স্টে রিঅ্যাক্ট হয় তাহলে কি হবে স্যার, ওই ফসফোনিয়াম সল্ট। তো এখানটায় আপনার যেটা হয়ে যায় PH3P ফসফরাসের উপর পজিটিভ আর CH3, এটা তোমার কি হয়ে যাবে ই হয়ে যাবে। তারপরে কি এই হাইড্রোজেন একটা ছেড়ে দেবে, কারণ বেস আছে টারশিয়ারি বিউটক্সাইড। কেন ছাড়ছে, কারণ এই কার্বন আয়নটা স্টেবল হবে কনজুগেশনের মাধ্যমে, কারণ ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। তার মানে PH3P পজিটিভ CH2 মাইনাস, এটা তোমার কি হবে বাবু F হয়ে যাবে। এবার এর সাথে কার রিঅ্যাকশন, এই যে এই পার্টিকুলার সিস্টেমটা রিঅ্যাকশন হবে। আমি উপরের পার্টটা একটু মুছে দিচ্ছি, উপরের পার্টটা একটু মুছে দিচ্ছি, দেখো এই জায়গাটা একটু মুছতে হবে আমাদের। তো আমি কি করব, এবার এই সিস্টেমটা ড্র করি, এই স্পিসিসটাকে ড্র করতে হবে। এগুলোকে নরবোরেন সিস্টেম বলে। এরকম ধরনের সিস্টেম যখনই থাকবে, এই যে এই সিস্টেমটা, এটাকে নরবোরেন সিস্টেম বলে, নরবোরেন। কি করবে স্যার, যতই মানে কনফিউজিং মলিকুল দিয়ে দিক, আমার বেসটা ক্লিয়ার আছে। বেস কি ক্লিয়ার আছে তোমার বাবু, এই যে স্যার এই যে ইলাইডের তো আরেকটা ফর্ম হয় PH3P ডাবল বন্ড CH2। এবার PH3P ডাবল বন্ড ও এর সাথে একটা বন্ড করে নেবে, আর কি করবে এই যে ডাবল বন্ড CH2 এই রিং এ আটকে যাবে। তার মানে প্রোডাক্ট হিসাবে তোমার কি হবে বাবু, আরেকবার ভালোভাবে বলছি, দেখো PH3P ডাবল বন্ড ও করে নিচ্ছে, মানে ফসফিন অক্সাইড করে নিচ্ছে, আর ডাবল বন্ড CH2 টা এই রিং এ আটকে যাবে। তার মানে তোমার কিরকম ধরনের সিস্টেম দেখতে হবে। আচ্ছা এইগুলো যদি এমই না লিখতাম তাও এমই হতো, ঠিক আছে। এবার দেখো এই ডাবল বন্ড CH2 আটকে গেল, এটাই তোমার প্রোডাক্ট হয়ে গেল, এটা তোমার জি হয়ে গেল। ক্লিয়ার? এবার কোশ্চেন নাম্বার এইটা 4, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন।
চলো এবার কোশ্চেন নাম্বার 4টা নিয়ে আলোচনা করে নি। কোশ্চেন 4টা কি ভালোভাবে দেখবে, ভালোভাবে কিন্তু বুঝবে কোশ্চেন 4টা। দেখো ফার্স্টে কার সাথে রিঅ্যাকশন করাবে, PPHC মানে ট্রাইফিনাইল ফসফিন। এবার ফসফরাস হচ্ছে একটা সব সেন্টার, এই সব সেন্টার হার্ট সেন্টার কার রেসপেক্টে, স্যাপ প্রিন্সিপাল, ঠিক আছে, স্যাপ প্রিন্সিপালের রেসপেক্টে। ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই জন্য এটাও বলতে গেলে এই সেন্টার গুলো সব সেন্টার। আর কার্বনও তো জানো যে ইলেকট্রোনেগেটিভিটি কম, মেনলি কার্বন ইলেকট্রো পজিটিভ হয়, জানো তো। তো তাই জন্য এটাও তোমার সব সেন্টার, তো সব ইন্টারঅ্যাকশন হবে। তার মানে এই যে ফসফরাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা এদিকে শিফট হবে, অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি পুরো চলে যাবে, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, ওর মাথায় নেগেটিভ চার্জটা স্টেবল। তার মানে কিরকম ধরনের সিস্টেম তৈরি হলো স্যার, তার মানে এখানে O মাইনাস হয়ে গেল, আর এখানে কি হলো PPH3 পজিটিভ। এবারে কি হবে, এবারে একটুখানি মন দাও, দেখো নেক্সট স্টেপে কি দেওয়া, TMSCl ট্রাইমিথাইল সিলাইল ক্লোরাইড। এই নেগেটিভ চার্জটা এই TMS কে নিয়ে নেবে, ক্লোরিন ভালো লিভিং গ্রুপ তাই বেরিয়ে চলে যাবে, তার মানে OTMS হয়ে গেল, OTMS ট্রাইমিথাইল সিলাইল ক্লোরাইড, ঠিক আছে। এবার দেখতে কেমনি হয় একটু বলে দিচ্ছি। ট্রাইমিথাইল, 3টে মিথাইল, এই অক্সিজেনের নেগেটিভ চার্জটা কোথায় দেবে, সিলিকনের ভ্যাকেন্ট অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ওখানে গিয়ে ইলেকট্রনটা দান করবে। অবভিয়াসলি এখানে বলতে গেলে সিগমা স্টারে দেবে, কারণ এই সিলিকন আর ক্লোরিনের মধ্যে সিগমা বন্ড, মানে সিগমা স্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং, ওখানে দেবে, তাই বন্ডটা ভেঙে যাবে, তাই দেখো ক্লোরিন বেরিয়ে চলে গেল। ক্লিয়ার ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার দেখো এখানে কি আছে, PPH3 পজিটিভ। নেক্সট স্টেপে কি দেওয়া, NaH কি, ওই বেসের কাজ কি, এই হাইড্রোজেনটাকে নেবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে স্যার, এই যে হাইড্রোজেনটা আছে না এটাকে নিয়ে নেবে, তার মানে যদি নিয়ে নেয় তার মানে এই কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা আসবে, OTMS, আচ্ছা এখানটায় নেগেটিভ চার্জ, আর PPH3 পজিটিভ। ক্লিয়ার ব্যাপারটা, ক্লিয়ার। এবারে ভালোভাবে বুঝবে, নেক্সট স্টেপে কি দেওয়া, দেখো ফর্মালডিহাইড। ও এই তো স্যার নিউক্লিওফাইল, আর ফর্মালডিহাইডের কার্বনিল কার্বন তো ইলেকট্রোফাইল, হ্যাঁ তাই জন্য ফর্মালডিহাইড দিয়েছে, হ্যাঁ গো বাবু। দেখো এই নেগেটিভ চার্জটা কি এখানে অ্যাটাক করবে, কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভেঙে যাবে, তার মানে এখানে কি হলো, এখানে ভালোভাবে বুঝবে, OTMS যেমনি থাকবে, এখানটা এই যে অক্সিজেন যেটা আছে এটা নেগেটিভ ফর্মে চলে যাবে। এবার এই কার্বন আর এই কার্বনের মধ্যে নতুন বন্ড, হ্যাঁ স্যার। এবার এই কার্বনের সাথে কি আছে, দুটো হাইড্রোজেন আছে, হ্যাঁ স্যার। এবার এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন তো থাকলো, তার সাথে কি থাকবে, তার সাথে স্যার বলতে গেলে আর একটা কার্বনের সাথে কি থাকবে স্যার, সিঙ্গেল বন্ড থাকবে, আর এইখানটা কি থাকবে, PPH3 পজিটিভ। কনসেপ্টটা বুঝতে পারলে, এইভাবে কেন লিখলাম, সেই তোমার বলেছিলাম 4 মেম্বার রিংটা মেকানিজমে বলেছিলাম যে 4 মেম্বার রিংটা তো তোমাকে দেখাতে হবে, তাই জন্য এইভাবে লিখলাম। এবার কি করবে, এই তো বলতে গেলে 4 মেম্বার রিংটা এবার তৈরি হলো, এটাকে বলে বিটাইন ইন্টারমিডিয়েট। নেক্সট স্টেপে যেটা তৈরি হবে ওটাকে বলে 4 মেম্বার রিং বা অক্সাফসফেটিন, OTMS। দেখো PPH3 এই বন্ডটা হয়ে গেল, ওকে। তারপরে কি হবে স্যার, তারপরে কি হবে, এই যে ডাবল বন্ড হয়ে যাবে, কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হয়ে যাবে। স্যার 4 মেম্বার রিং তো স্ট্রেন চাপ মুক্ত করবে, তার মানে তোমার এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হলো।
ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার। তারপর ওয়ার্কআপ করতে দিয়েছে, মানে জল কি করবে, এটাকে নেবে, এটা ডাবল বন্ডে কনভার্ট হবে, এটা এখানে, আর এটা একটা, বলতে গেলে এই যে এই বন্ডটা কি করবে জানো, একটা H+ কে ধরে নেয়, H+ কে ধরে নেয়, কারণ অ্যাসিডিক ওয়ার্কআপ তো H+ তো আছে, তো H+ কে ধরে নেবে। তার মানে আলটিমেটলি দেখো অক্সিজেন আর এই যে অক্সিজেন আর সিলিকনের মধ্যে বন্ডটা ভেঙে গেল, মানে ডাবল বন্ড হয়ে গেল। এই বন্ডটা এইদিকে শিফট হলো, মানে এইখানে চলে এলো। এবার এ একটা কি করলো, হাইড্রোজেনকে নিল, কার্বনের সাথে দুটো হাইড্রোজেন ছিল, তিনটে হয়ে গেল, এটা প্রোডাক্ট হয়ে যাবে। এটা 5 মেম্বার রিং, একটা এইখানটায় ডাবল বন্ড, এই কার্বনের সাথে CH3 থাকবে আর ডাবল বন্ড ও থাকবে। এই তোমার কোশ্চেন ছিল কয়েকটা উইটিং রিঅ্যাকশনের, এগুলো খুবই ইজি কোশ্চেন ছিল। এবারে আমরা বেসিক্যালি স্টিরিও কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। স্টিরিও কেমিস্ট্রি জানতে হবে, স্টিরিও কেমিস্ট্রি হয়ে যাওয়ার পর কেমো সিলেক্টিভিটি জানতে হবে। ডিটেলে পড়াবো মানে ডিটেলে পড়াবো, 1 ঘন্টার উপরে ক্লাস যাবে, বুঝতে পারছো তো? তো এগুলো নোট ডাউন করো প্রথমে। চলো স্টুডেন্টস, এবারে আমরা স্টিরিও কেমিস্ট্রি অফ উইটিং রিঅ্যাকশনের ব্যাপারে আলোচনাটা করে নিই। দেখো স্টিরিও কেমিস্ট্রি আমরা কাজ দেখবো, অবভিয়াসলি স্যার এখানে প্রোডাক্টের দেখবো। এবার প্রোডাক্ট এখানে কি হবে, অ্যালকিন হবে। এবার জানো অ্যালকিন কিরকম ধরনের হতে পারে? স্যার অ্যালকিন এখানে দু ধরনের হতে পারে, ই অ্যালকিন হতে পারে বা জেড অ্যালকিন হতে পারে। তো এটা নিয়েই আমরা বেসিক্যালি আলোচনা করব। স্টিরিও কেমিস্ট্রিতে এটাই দেখবো যে প্রোডাক্ট কি ধরনের অ্যালকিন তৈরি করছে, ই না জেড। এবারে একটা এক্সাম্পল নিয়ে কনসেপ্টটা আরেকটু ডিটেলে বোঝা যাক। ধরো এখানে অ্যাসিটালডিহাইড আছে, তার সাথে আমি নিচ্ছি হচ্ছে এরম ধরনের একটা ইলাইড PH3P ডাবল বন্ড CH2, আর একটা আমরা ইলাইড নিচ্ছি এরম ধরনের PH3P ডাবল বন্ড CH3। এই ফার্স্ট কেসটা দেখো, এখন ফার্স্ট কেসটা যখন PH3P ডাবল বন্ড CH2 এর সাথে রিঅ্যাক্ট করবে তখন তোমার অ্যালকিন কোনটা হবে? দেখো CH3, এবার এর সাথে কি আছে, কার্বন আছে, এবার হাইড্রোজেন আছে। এবার এই কার্বনটার সাথে এই কার্বনটার ডাবল বন্ড আর দুটো হাইড্রোজেন আছে, মানে এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন। স্যার এটা না ইজেড অ্যালকিন বলতে পারবো না, কেন বলতে পারবে না গো? কনসেপ্টটা বোঝো। স্যার এই কার্বনটা এইদিকেও হাইড্রোজেনের সাথে লিংক, এইদিকেও হাইড্রোজেনের সাথে লিংক, আর ইজেড অ্যালকিন আমরা প্রায়োরিটি হিসাবে দিই। তো একে ফার্স্টে প্রায়োরিটি দেবো না একে ফার্স্টে প্রায়োরিটি দেবো? স্যার দিতেই পারবো না, কারণ দুজনই তো সেম অ্যাটম। কনসেপ্টটা ক্লিয়ার হলো? কিন্তু যদি তুমি এই মলিকুলটার সাথে রিঅ্যাক্টটা করিয়ে দাও তখন কি হবে? তখন স্যার CH3 কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড। এবার দেখো এই ডাবল বন্ডটা কার সাথে করবে? দেখো এই কার্বনটার সাথে। এবার এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেনও আছে আর একটা CH3 আছে। স্যার এটা তো যেমন একটা প্রোডাক্ট তৈরি হতে পারে, তার সাথে আরেকটা প্রোডাক্ট হতে পারে যেখানে CH3টা এই সাইডে থাকবে হাইড্রোজেনটা এই সাইডে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তার মানে আরেকটা প্রোডাক্ট হতে পারে, আরেকটা প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার বলুন। এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে, হ্যাঁ কারেক্ট, তুমি কারেক্ট আছো। এবার এর ক্ষেত্রে কিন্তু ইজেড অ্যালকিন আমি বলতে পারবো, কেন গো? কারণ দেখো এই যে ইজেড অ্যালকিন আমি কিভাবে বলবো, এর জন্য বেসিক্যালি একটা প্রায়োরিটি দিতে হয়। কার প্রায়োরিটি? অ্যাটমিক নাম্বার। দেখো এই কার্বনটা ডাইরেক্টলি কার্বনের সাথে যুক্ত, কার্বনের প্রায়োরিটি বেশি উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন, তো একে 1 একে 2। এবার এই কার্বনটা দেখো এটাকে 1 এটাকে 2, কারণ অ্যাটমিক নাম্বার কার্বনের বেশি। দেখো 1 1 প্রায়োরিটি অপোজিট সাইড, এটা আর এটা অপোজিটে আছে, তাই জন্য আমরা ই বলতে পারি। আর এটার ক্ষেত্রে দেখো এটাকে 1 এটাকে 1 এটাকে 2 এটাকে 2 দিতে পারি, তার মানে এটা দেখো সেম সাইড মানে জেড। এবার দেখো এখানে দু ধরনের অ্যালকিন কিন্তু তৈরি হলো, ঠিক আছে? তো এখানে তাই জন্য বলছি স্টিরিও কেমিস্ট্রি কিন্তু একটা হিউজ রোল আছে। এবার কোন ইলাইড কি ধরনের অ্যালকিন দেবে সেটা আমাদের বুঝতে হবে। তাই জন্য কটা ইলাইড আমাদের হতে পারে? দুটো ধরনের ইলাইড হতে পারে, ওটা নিয়ে আলোচনা করব। এবার অনেক স্টুডেন্ট ভাবতে পারে স্যার ইজেডটা কিভাবে বার করছেন? ইজেড নমেনক্লেচার তোমরা ক্লাস 11 এ শিখেছিলে না? তো ওইভাবেই বার করছি। যারা যারা ইজেড নমেনক্লেচার ভুলে গেছো তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও, ওখানে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার?
তো এটা আগে নোট করে নাও, তারপর আমি বলবো যে কোন ধরনের ইলাইট কি অ্যালকিন দেবে, ওটা নিয়ে আলোচনা করব। চলো স্টুডেন্টস, এবারে তাহলে স্টিরিওকেমিস্ট্রির কনসেপ্টটা ভালোভাবে বুঝে নিই। আমি একটু আগেই বললাম যে আমাদের মেইনলি দেখতে হবে কোন ফসফরাস ইলাইট কি ধরনের অ্যালকিন তৈরি করছে, ওটাই আমাদের মেইনলি দেখতে হবে। তো এখানে এই যে স্টিরিওকেমিস্ট্রি অফ উইটিং রিঅ্যাকশন, এটা কার উপর ডিপেন্ড করছে? নেচার অফ ফসফোনিয়াম ইলাইট। এবার এই যে ফসফোনিয়াম ইলাইট বলো বা ফসফরাসের ইলাইটেরই বা যদি কথা বলো, এটা দু ধরনের হতে পারে মেইনলি। একটা হচ্ছে স্টেবিলাইজড আর একটা হচ্ছে নন স্টেবিলাইজড বা আনস্টেবিলাইজড ইলাইট। যদি স্টেবিলাইজড ইলাইটের কথাটা ভাবো ভালোভাবে, এখানে কি আছে? PH3P, তার সাথে CH2, এবার ফসফরাসের উপর পজিটিভ, CH2 মাইনাস আছে, আর তার সাথে একটা গ্রুপ আছে। ধরো এই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং, তার মানে স্যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে যারা -m এফেক্ট শো করে। -m মানে জানো তো মেসোমেরিক এফেক্ট। এবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ জানো তো, NO2, CN, তারপরে অ্যালডিহাইড, কিটোন, এক্সেট্রা এক্সেট্রা। তো এরা কি করবে? এই গ্রুপগুলো যদি এইগুলো হয়, ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেবে, তার মানে এই নেগেটিভ চার্জটাকে কি করবে? স্যার স্টেবিলাইজড করবে। তার মানে যখনই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, স্টেবিলাইজেশন অফ নেগেটিভ চার্জকে কি করবে? স্টেবিলাইজড করবে। যেমন একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। হ্যাঁ স্যার দেখে নিন। ধরুন HC ডাবল বন্ড, ওর সাথে আছে হচ্ছে CH মাইনাস, একটা দুটো তিনটে, হ্যাঁ যদি ধরো এই মলিকিউলটা আছে, তো এটা কি স্যার? এই গ্রুপটা তো ইলেকট্রন উইথড্রয়িং, তো কি করবে? ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে মানে টেনে নিচ্ছে, ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেবে, তার ফলে কি হবে? এই নেগেটিভ চার্জের কি হবে? স্টেবিলাইজেশন হবে। স্টেবিলাইজেশন হওয়া মানে কি স্যার? স্টেবিলাইজেশন হওয়া মানে কি? আবার স্টেবিলাইজড হওয়া মানে স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জের কি হয়ে যাবে? স্টেবিলাইজেশন হয়ে যাবে। আর যখন এই নেগেটিভ চার্জের স্টেবিলাইজেশন হয়ে যাবে, তখন কি অ্যালকিন তৈরি হয়? তখন বেসিক্যালি দেখা গেছে ই অ্যালকিন তৈরি হয়। ই অ্যালকিন প্রিডমিনেন্টলি তৈরি হয়। তার মানে স্টেবিলাইজড ইলাইট অলওয়েজ ফর্মস ই অ্যালকিন। স্টেবিলাইজড ইলাইট অলওয়েজ ফর্ম ই অ্যালকিন। আর নন স্টেবিলাইজড ইলাইট যখন গ্রুপটা দেখো ইলেকট্রন ডোনেটিং, আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে স্যার ওই অ্যালকিল গ্রুপ, মিথাইল, ইথাইল, এইগুলো। যদি এই গ্রুপটা ধরো মিথাইল হয়ে যাচ্ছে, তো মিথাইল কি প্লাস আই আরো দেবে, ইলেকট্রন দিয়েই যাবে স্যার, দিয়েই যাবে, অলরেডি নেগেটিভ, তারপর আরো ইলেকট্রন দিচ্ছে। আম্বানিকে আরো টাকা দিচ্ছে, কি হবে? আনস্টেবলই হচ্ছে ব্যাপারটা, আনস্টেবল বা নন স্টেবিলাইজড হতে পারছে। তার মানে যখনই নন স্টেবিলাইজড ইলাইট হবে, তখন কিন্তু অ্যালকিন যেটা হয় ওটা কিন্তু জেড অ্যালকিন তৈরি হয়। ঠিক আছে? তো মেন কনক্লুশন কি? স্টেবিলাইজড ইলাইট তোমার কি দেবে বাবু? কি দেবে? ই দেবে, ই। আর নন স্টেবিলাইজড কি দেবে বাবু? স্যার নন স্টেবিলাইজড তো আবার ইলেকট্রন দিচ্ছে, ও জেড দেবে, জেড অ্যালকিন দেবে। এই ই অ্যালকিন, এ জেড অ্যালকিন। এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট ডাউন করে নাও। চলো স্টুডেন্টস, এবারে কিছু স্টিরিওকেমিস্ট্রি রিলেটেড কোশ্চেনস করে নি। এখানে মেইন জিনিস কি দেখতে হবে, যে ফসফোনিয়াম ইলাইট বা ফসফরাসের যে ইলাইটটা আছে, ওটা কিরম ধরনের, স্টেবিলাইজ না নন স্টেবিলাইজ? দেখো এখানে একটা COET মানে এ স্টার কি? একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। স্যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখনই থাকে কি অ্যালকিন হয়? একটু আগেই বললাম বাবু, ই অ্যালকিন। তো প্রোডাক্ট কি হবে? একটা ই অ্যালকিন হবে। তো ই অ্যালকিন তৈরি করে ফেলো, তার মানে এখানে দেখো CH, এবারে এখানটা কি আছে? ডাবল বন্ড হয়ে যাবে, COET হয়ে যাবে। এবার এটা কি আদেও তোমার ই অ্যালকিন হয়েছে? একবার চেক করে নেবে। দেখো এই কার্বনটা দুটো বন্ড এর সাথে করেছে, একটা এই কার্বনের সাথে করেছে, তার মানে একটা হাইড্রোজেনের সাথে করবে। এবার এই কার্বনটা দেখো একটা এর সাথে করেছে, একটা, তার মানে হাইড্রোজেনের সাথে করবে, আর দুটো তো এর সাথে করে ফেলেছে। দেখো তো এটা ই অ্যালকিন নাকি, চেক করবে কি করে?
দেখো এই কার্বনটা একটা কার সাথে লিংক আছে, হাইড্রোজেন, আর একটা কার্বন, অবভিয়াসলি একে ফার্স্টে প্রায়োরিটি, একে সেকেন্ডে, একে ফার্স্টে, একে সেকেন্ডে। দেখো দুজন কোথায় আছে, অপোজিটে আছে, মানে ই অ্যালকিন। মানে তুমি পারফেক্ট করে চলে এসছো পরীক্ষায়, বুঝতে পারলে বাবু? এবার এর সাথে দেখো, এটা যেহেতু স্টেবিলাইজড ইলাইট তাই ই অ্যালকিন করে দিলাম। এটা কি রকম ধরনের স্যার, ইলেকট্রন ডোনেটিং, মানে জেড অ্যালকিন হবে, জেড অ্যালকিন। তো এখানে আমাদের জেড অ্যালকিনটা তৈরি করে দিই, তার মানে জেড অ্যালকিন এখানে তৈরি হবে। দেখো তো ঠিক আছে নাকি বাবু? হ্যাঁ স্যার এটা ঠিকই হবে। কেন ঠিক? কারণ এটা 1, এটা 2। এবার দেখো এটা 1, এটা কার্বন, এদিকেও কার্বন, তারপর কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে, কিন্তু এখানে কার্বন আছে। দেখো এক সাইডে, এটা 2 হয়ে যাবে। দেখো 1 1 প্রায়োরিটি সেম সাইড, মানে জেড অ্যালকিন। পারফেক্ট, ইউ আর পারফেক্ট। ইয়েস, আই অ্যাম পারফেক্ট। দেখো থার্ড কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এই সেই স্যার PPH3 তার সাথে ওই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, মানে কি হবে আর আমি করে দেখাবো না। CH3 ওই ফসফোনিয়াম সল্টটা তৈরি হবে, একেবারে বেস আছে তাই জন্য এইভাবে করে দিচ্ছি, একেবারে তোমার ইলাইট তৈরি করে দিলাম। এবার কি করবে স্যার, এবারে দেখুন এখানে যে ইলাইটটা তৈরি হয়েছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সাথে অ্যাটাচ, মানে জেড অ্যালকিন করে দাও, কাজ খতম। তার মানে এখানে জেড অ্যালকিন হয়ে যাবে, জেড অ্যালকিন হয়ে যাবে। এবার কার্বনের সাথে কি থাকবে, CH3 থাকবে আর হাইড্রোজেন থাকবে। দেখো এটা ঠিক করেছি? হ্যাঁ স্যার ঠিক করেছেন। কেন? কারণ দেখো 1 2 1 2 1 1 সেম সাইড, মানে জেড পারফেক্ট আছে, পারফেক্ট আছে। নোট ডাউন করে নাও সবকটা এক্সাম্পল। চলো স্টুডেন্টস, এবারে আমরা ডিসকাস করব আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ওটা হচ্ছে কেমো সিলেক্টিভিটি অফ উইটিক রিএজেন্ট। বুঝতে পারছো? মানে এই যে স্যার ফসফোনিয়াম ইলাইট, ওটাকেই আমরা উইটিক রিএজেন্ট বলি। এটার কেমো সিলেক্টিভিটির মানেটা বোঝো যে একটা পার্টিকুলার কেমিক্যালের সাথেই সিলেক্টিভলি গিয়ে রিঅ্যাকশনটা করবে। দেখো এই এক্সাম্পলটা ভালোভাবে দেখো, এখানে স্যার কিটোনও আছে প্লাস অ্যালডিহাইডও আছে। এবারে আমি উইটিক রিএজেন্ট যেটা নিয়েছি এটা 1 ইকুইভ্যালেন্ট, মানে এখানে আমি যখনই এখানে 1 ইকুইভ্যালেন্ট নিয়ে নিয়েছি, মানে এ পার্টিকুলার কারোর সাথে গিয়ে রিঅ্যাক্ট করবে। মানে কার সাথে গিয়ে রিঅ্যাক্ট করবে? অবভিয়াসলি তুমি এটা জানো যে অ্যালডিহাইড সেন্টারটা বলতে গেলে বেসিক্যালি মোর বলতে গেলে ইলেকট্রোফিলিক, আর এটা লেস ইলেকট্রোফিলিক। কারণ এখানে কি আছে, হাইড্রোজেন আছে, আর এখানে কি আছে স্যার, মিথাইল আছে, প্লাস আই দিয়ে দেবে। তো এই যে সেন্টারটা এটা অত আর গরিব থাকবে না। আর এই যে ফসফরাস ইলাইট এ অ্যাজ আ নিউক্লিওফাইল কাজ করে দেয়। তো কোথায় গিয়ে অ্যাটাক করবে? যেখানে স্যার নিউক্লিওফাইল কাকে বেশি দেওয়ার চেষ্টা করবে? ইলেকট্রন। যে বেশি গরিব, আরে এ তো কম গরিব, কারণ এখানে কি আছে, CH3 আছে, ইলেকট্রন দিয়ে যাচ্ছে। তার মানে সিলেক্টিভলি ও কোথায় গিয়ে রিঅ্যাকশনটা করবে? এই অ্যালডিহাইড পার্টে। এটাকে বলে কেমোসিলেক্টিভ। দেখো উইটিক রিঅ্যাকশন কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে হতে পারে, কিটোনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এখানে কেন হলো সিলেক্টিভলি? এখানেই কেন হলো, এখানে কেন হলো না? এখানে 1 ইকুইভ্যালেন্ট দিয়েছে। এবার অ্যালডিহাইডে কেন হলো? কারণ এটা হচ্ছে মোর ইলেকট্রোফিলিক, এটা হচ্ছে লেস ইলেকট্রোফিলিক। তার মানে এখানে প্রোডাক্ট কি হবে? এখানে প্রোডাক্টটা আমি ড্র করছি, দেখো CH3 C ডাবল বন্ড ও, এটা যা থাকা তাই থাকবে, রিটেন থাকবে, এই সিস্টেমটা রিটেন থাকবে। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। এবার কি হবে, এখানটা দেখো, এখানটা কি হবে স্যার, দুটো হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, এই প্রোডাক্ট তৈরি হয়ে গেল। কনসেপ্টটা ক্লিয়ার? এবারে ধরো এই মলিকিউলটার সাথে এর রিঅ্যাকশন দিয়েছে, এটাও 1 ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে। তখন কি করবে স্যার, ওই একই কনসেপ্ট, অ্যালডিহাইডকেই বলতে গেলে অ্যালডিহাইডের সাথেই এটা রিঅ্যাক্ট করবে, এটা করবে না এর সাথে। এবারে দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা কি ধরনের ইলাইট। স্যার এটা তো আপনার
আনস্টেবিলাইজড বা নন স্টেবিলাইজড, কারণ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ, তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি অ্যালকিন তৈরি করে স্যার জেড অ্যালকিন। তার মানে এইখানে যে রিঅ্যাকশনটা হবে এখানে অ্যালকিন একটা তৈরি হবে, পসিবিলিটি আছে কি অ্যালকিন জেডই হবে, কারণ এটা নন স্টেবিলাইজড ইলাইট, আর এখানে ওয়ান ইকুইভ্যালেন্ট মানে এই অ্যালডিহাইড এর সাথেই রিঅ্যাকশন করবে। যদি ওয়ান ইকুইভ্যালেন্ট দেওয়া থাকতো না তাহলে কিন্তু এর সাথেও রিঅ্যাকশন করিয়ে অ্যালকিন তৈরি করতে এর সাথেও করাতে হতো, বুঝতে পারছো? ওয়ান ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে মানে একজনের সাথেই রিঅ্যাক্ট করবে। অ্যালডিহাইড যেহেতু মোর ইলেকট্রোফিলিক তাই জন্য এখানে গিয়ে অ্যাটাকটা করবে, নিউক্লিওফাইল এখানে আসবে। তার মানে এখানে প্রোডাক্ট কি হবে বাবু, প্রোডাক্টটা কি হবে স্যার জেড অ্যালকিন তৈরি করতে হবে। তার মানে আপনি এই প্রোডাক্টটা তৈরি করে দেবেন। হ্যাঁ এটা জেড হয়েছে, দেখো তো একবার চেক করে নিও তো। হ্যাঁ স্যার জেড হয়ে গেছে, কেন আমি বলছি আপনাকে জিনিসটা বলছি। দেখুন এই কার্বনের রেসপেক্টে কার্বনের ফার্স্টে প্রায়োরিটি, হাইড্রোজেনের সেকেন্ডে, এই কার্বনের রেসপেক্টে কার্বনের সাথে বন্ড 1 2 1 1 সেম সাইড মানে জেড হয়ে গেল। আর একটা লাস্ট কোশ্চেন দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে, এখানে এস্টার আছে আর হচ্ছে কি আছে কিটোন আছে, তো ওয়ান ইকুইভ্যালেন্ট এখানেও দেওয়া থাকবে। আমি কোনোদিন শিখিয়েছি যে এস্টারের সাথে তোমার বলতে গেলে এ রিঅ্যাক্ট করে ফসফরাস ইলাইট রিঅ্যাক্ট করে, সেখানে খালি অ্যালডিহাইড বা কিটোন, তার মানে এর সাথে রিঅ্যাক্টটা করবে, বুঝতে পারছো? অনেকক্ষণ ক্লাসটা করাচ্ছি তো তাই একটু আটকে যাচ্ছে কথা। তো এখানটায় তার মানে এস্টারের সাথে রিঅ্যাক্টটা হবে না, এর সাথেই হবে। বা এইভাবে ভাবতে পারো যে এ কি করবে রেজোনেন্স করবে, তো এই সেন্টারটাকে মানে গরিব আর থাকতে দেবে না, এতে ইলেকট্রন দান করে দিচ্ছে। আর এ তো নিউক্লিওফাইল কোথায় যাবে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, এটা তো মোর ডেফিসিয়েন্ট এর রেসপেক্টে, এটা তো রেজোনেন্স করছে তো ইলেকট্রনের ঘাটতি কমিয়ে দিচ্ছে, এটা তো অতটা করতে পারছে না, তো খালি প্লাস আই। আর আমি এটাও বলে দিয়েছি যে কিটোনের সাথেই মেইনলি ফসফরাস ইলাইট রিঅ্যাক্ট করে আর অ্যালডিহাইড এর সাথে, এটা তো এস্টারের সাথে কোনোদিনই হবে না। তার মানে প্রোডাক্ট হিসাবে এখানে কি হবে স্যার জেড অ্যালকিন করবেন, কারণ এটা কি আছে বলো বাবু, এটা তোমার নন স্টেবিলাইজড ইলাইট আছে, তার মানে প্রোডাক্টটা তোমার CH3 হয়ে যাবে। হয়ে গেল, এটা তোমার প্রোডাক্ট হয়ে গেল। আচ্ছা এটা একবার আমি না একটু চেক করে নিই। আচ্ছা এটা কার্বন আছে 1 2 1 2, একবার দেখে নিচ্ছি। হ্যাঁ 1 2 কেন এটা হলো আমি দেখে নিচ্ছি, একবার দেখে নিচ্ছি। দেখো এটা কার্বনের সাথে বন্ড আছে, কার্বনের সাথে, তারপর কার সাথে হাইড্রোজেনের সাথে, তিনটে হাইড্রোজেন, কিন্তু এখানে কার্বনের সাথে, মানে এইটা তোমার 1 হয়ে যাবে। এটা কিন্তু অনেকেই ভুল করবে 1 2 মানে এইটা, তাহলে স্যার এটা ভুল করেছেন, মানে CH3 টা আপনি এই দিকে করতে হবে, তাহলে পারফেক্ট স্ট্রাকচারটা আসবে। ওকে, তো এইটা তোমার অ্যাকচুয়াল অ্যানসার হবে, কারণ তুমি ইজ এর নমেনক্লেচার করো এবার 1 2, এটা তোমার 2 হবে, এটা 1 হবে। এটা কেন 1 হবে স্যার, এটার সাথে কার্বনের লিংক, এটার সাথেও কার্বনের লিংক, কার্বনের সাথে কি আছে হাইড্রোজেন, কিন্তু এর সাথে কার্বন আছে, তো এটাকে ফার্স্টে প্রায়োরিটি, তাই 1 2। তার মানে কি হচ্ছে 1 1 সেম সাইড মানে কি বলো বাবু জেড অ্যালকিন। হ্যাঁ নোট ডাউন করে নাও। এবারে আমরা ডিসকাস করব ইন্ট্রামলিকুলার উইটিং রিঅ্যাকশনের ব্যাপারে। দেখো ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন মানে হচ্ছে একটা মলিকুলের মধ্যে ইলেকট্রোফাইলও থাকবে নিউক্লিওফাইলও থাকবে, ঠিক আছে? তাই জন্যই ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন হবে, কারণ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল একটা সেম মলিকুলের মধ্যে থাকবে। এবার দেখো দুটো এক্সাম্পল আমরা করে নিই। এখানটায় কি আছে ফসফোনিয়াম সল্ট আছে, এবার দেখো এই কার্বনিল সেন্টার আছে, মানে স্যার দেখুন বেসও আছে, বেসটা কি করবে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে এখানে ইলাইটটা ফর্ম করবে, আর কার্বনিল সেন্টার আছে, কার্বন অ্যাটাক করবে, মানে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল একই মলিকুলের মধ্যে, তার মানে কি ইন্ট্রামলিকুলার। দেখো বেস প্রথমে আছে, বেসের কাজ কি হাইড্রোজেনকে খাবে, আর কি বেসের কাজ কি হাইড্রোজেনকে খাবে, তো PPH3 Br-, এবারে দেখো TBU- কি করবে এই হাইড্রোজেনটাকে নিচ্ছে, তার মানে এই কার্বনের মাথায় নেগেটিভটা চলে এলো,
নেগেটিভটা চলে আসবে স্যার। হ্যাঁ, এবার তার মানে তোমার কেমন ধরনের সিস্টেম হচ্ছে, এখানে নেগেটিভ PPH3 পজিটিভ NH C ডাবল বন্ড ও আর। এবার দেখো নেগেটিভ এখানে গিয়ে অ্যাটাক করবে 1 2 3 4 5 5 মেম্বার রিং করে দাও, 5 মেম্বার রিং করে দাও বাবু, 5 মেম্বার রিং 1 2 3 4 4 NH 5 5 থাকবে এই যে, ক্লিয়ার। এবার দেখো এই কার্বনের সাথে অক্সিজেন যেটা থাকবে ওটা ও মাইনাস ফর্মে থাকবে। হ্যাঁ স্যার, উইক বন্ডটা ভাঙবে, তার সাথে আর একটা থাকবে। এবার দেখো এবারে 1 এর সাথে কি আছে স্যার, PPH3 PH3 পিটাকে ভালোভাবে লেখো সবাই, PPH3 মানে PH3 পিটাকে ভালোভাবে লিখতে হবে। এবার দেখো তার মানে কি হলো, এখানে ওই স্যার এটা তো বিটা ইন্টারমিডিয়েট, তারপরে 4 মেম্বার রিংটা তৈরি হয়, মেকানিজমে শিখেছিলাম। তার মানে NH হয়ে গেল, আর এখানে 4 মেম্বার রিং, 4 মেম্বার রিং অক্সিজেন হলো। এবার কি হবে, এবার কি হবে স্যার, এই যে PH3 P ডাবল বন্ড ও হয়ে বেরিয়ে চলে গেল। তাছাড়া কি এইখানে একটা ডবল বন্ড আসবে, এটাই তোমার প্রোডাক্ট হয়ে যাবে বাবু, প্রোডাক্ট হয়ে যাবে, মানে এখানটা ডাবল বন্ড NH। এটা একটা হয়ে গেল কোশ্চেন অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 2টা তোমরা করে নিও, এটা হোমওয়ার্ক থাকলো, আর এটার সলিউশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা করে নিও, ঠিক আছে। তো এই ছিল পুরো উইটিক রিঅ্যাকশনের ব্যাপারে। আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বাঙালি বন্ধুদেরকে শেয়ার করো। বাংলায় এরম ভাবে উইটিক রিঅ্যাকশন কেউ পড়ায়নি আজ পর্যন্ত, মানে হিন্দি চ্যানেলেও দেখো এত ডিটেলে কেউ পড়ায়নি, চেষ্টা করেছি, তোমাদের সাপোর্ট খালি দরকার। হ্যাভ আ নাইস ডে অ্যাহেড, পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো, বাই।